সারা দেশে বিএনপির বিজয় র্যালি, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেন মির্জা ফখরুল। এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, অভিমত জামায়াতের। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টার চিঠির অপেক্ষা। চাহিদা অনুযায়ী বাজেট দেবে সরকার। শহীদ আবু সাইদ হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩০ আসামির বিচার শুরু। বেরোবির সাবেক ভিসি সহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। চব্বিশের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি পূর্বে সমাবেশ করছে বিএনপি। এ বিষয়ে আরো জানবো, রাজধানীর নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম, তার কাছে যাচ্ছি। মনির, সমাবেশ শুরু হচ্ছে কিনা, নেতাকর্মীরা কি বলছেন সেখানে? ধন্যবাদ লোপা। আসলে বিএনপির আজকের যে বিজয় র্যালি সেটা বেশ আগেই শুরু হয়ে গেছে, সেই আয়োজন বা সেই কর্মসূচি আয়োজন শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে এই যে নয়াপল্টন আশপাশে বিভিন্ন এলাকায় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা আছে তারাও এরকম বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে এই বিজয় র্যালিতে অংশ নিতে। ইতিমধ্যে পল্টন থেকে শুরু করে কাকরাইল, নাইটাঙ্গেল মোড়, ওই অন্যদিকে মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল, অন্যদিকে দৈনিক বাংলা থেকে শুরু করে ফকিরাপুল হয়ে নয়াপল্টন, পুরো এলাকায় বিএনপি নেতাকর্মী একেবারে ছেয়ে গেছে এবং মোটামুটি লোকে লোকারণ্য, প্রচুর জনসমাগম আমরা দেখছি। আমরা ইতিমধ্যে নয়াপল্টনের খবর জানি এবং সেখানে আলোচনা সভা শুরু হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনা সভা ইতিমধ্যে সেখানে আজকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্য দেওয়ার কথা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এরপরে খন্দকার মোশাররফ তারা বক্তব্য রাখছেন, এরপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বক্তব্য রাখবেন এবং আমরা জানি যে তারেক রহমান কিছুক্ষণ বক্তব্য রাখার পরে তাদের বিজয় র্যালি শুরু হবে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পল্টনে এবং আপনি পল্টনে দেখছেন যে যদ্দূর চোখ যায় মানুষের মাথা, এইখানে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারপরে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এছাড়া বিএনপির কেন্দ্রীয় যে বিএনপির নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক কিছুক্ষণ পরে হয়তো আমরা যেটা আশা করছি ২০ থেকে ২৫ মিনিট পরে বিএনপির আজকের যে প্রধান আকর্ষণ বা বিজয় র্যালি, একটা বর্ণিল বিজয় র্যালি তারা করতে চায় এবং সেই হিসেবে সেটা শুরু হবে এবং সেটা এই নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটাঙ্গেল মোড় বা কাকরাইল হয়ে এই পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। তো আজকে যেটা ধারণা করা হচ্ছে যে এখন ৪টা বাজে, ঠিক ৫টা বা ৫:৩০টার মধ্যে আনুমানিকভাবে তাদের এই কর্মসূচিটা শেষ হবে। আর ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আজকে জানি যে এই কর্মসূচি উপলক্ষে গোটা রাজধানীতে কিছুটা হলে যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের যে কিছুটা দুর্ভোগ হচ্ছে, এটা বিএনপি শুরু থেকে দুঃখ প্রকাশ করেছে। বিএনপি যখন এই কর্মসূচি ঘোষণা করেছিল তখন দুঃখ প্রকাশ করেছিল। আর একটা ব্যাপার হচ্ছে আজকে এই কর্মসূচি ঘোষণার অংশ হচ্ছে কারণ গতকাল রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল গণ অভ্যুত্থানের ৫ আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে। এই জন্য গতকালকে বিএনপির কোনো কর্মসূচি বা তেমন বড় কোনো বৃহত্তর কোনো কর্মসূচি ছিল না। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি বিভাগীয়, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলা পর্যায়ে আজকের এই গণঅভ্যুত্থানের ১ বছর বিএনপি পালন করছে এবং বিজয় র্যালি তারা পালন করছে। সংক্ষিপ্ত সমাবেশ বিভিন্ন প্রত্যেকটা ইউনিটে বা জেলা ইউনিটে, বিভাগীয় ইউনিটে হচ্ছে। তো আজকে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই বিজয় র্যালি শুরু হবে। আমরা আশা করছি তখন নাগাদ আমরা দেখানোর চেষ্টা করব এবং নয়াপল্টনে যে আলোচনা পর্বটি এখন চলছে সেটার পরেই শুরু হবে বিএনপির সেই আকর্ষণীয় বা বর্ণিল গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি। লোপা। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
নির্বাচনের জন্য উন্মুখ পুরো জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে দলটি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছুই করবেন না ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এতদিনের কাজেও মিলেছে এর প্রমাণ। জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই তার দলের। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেই মিলেছিল আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেই ঘোষণাই দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। দলটির মহাসচিব জানায়, শুধু বিএনপি নয়, পুরো জাতিই মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। তার প্রত্যাশা, নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো কিছুই করবে না অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। তবে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্ন ছিল মহাসচিবের কাছে। 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি মনে করে ঘোষণাপত্র অনুযায়ী সংবিধানের যাবতীয় সংস্কার এবং সংশোধনী নির্বাচিত সংসদেই বাস্তবায়ন করবে। যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি প্রক্রিয়াও সব দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সম্পূর্ণ হবে এমন বিশ্বাস বিএনপির। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন, এমন মত জামায়াত ইসলামের। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করার দাবি তাদের। আর ভোটের আয়োজনের আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন আয়োজনের ঘোষণা। যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। এর প্রতিক্রিয়ায় আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি ও সনদ অনুযায়ী আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এক ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। অভিযোগ, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করে ঐতিহ্য লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে।
এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দাবি না মেনেই নির্বাচন দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। আমাদের দাবি নিয়ে আন্দোলন করব, তারপরে পরিস্থিতি কি হয় তখন সেটা পরের বিষয়। এদিকে প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ব্রিফিং করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন আয়োজনে আগে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই এনসিপির। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এনসিপি। আক্তার হোসেন বলেন, নতুন সংবিধানের দাবি থেকে এখনো সরেনি এনসিপি। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানের অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের 3 বারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন, তাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। এছাড়াও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের বিচার কার্য চলমান থাকায় বিচারের পর মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। নির্বাচনের জন্য কত টাকা খরচ হবে তা এখনো ঠিক হয়নি। বাজেটের চাহিদা দেবে নির্বাচন কমিশন, সে অনুযায়ী অর্থ দেয়া হবে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। আমি এক্স্যাক্টলি টাকাটা এখন আমার মনে নাই, এটা স্পেসিফিক অ্যামাউন্ট তো আছে। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না, না করবো না। আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচনে, কত টাকা লাগবে, কি কি লজিস্টিক লাগবে বলে পরে আমরা সব প্রোভাইড করব। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 27 আগস্ট থেকে সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলার। এর আগে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় মোট 30 আসামির মধ্যে গ্রেফতার আছে 6 জন। তারা হলেন আবু সাইদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট ধার্য করেছেন আদালত। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণ করায় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠি এনসিপির 5 নেতাকে পাঠানো হয়। তারা হলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। কারণ দর্শানোর নোটিশে বলা হয়, 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম
প্রথম বর্ষপূর্তি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস। এমন দিনে এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদে আগে জানানো হয়নি। এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট 24 ঘন্টার মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হয়। সাংবাদিকরা সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছে বলেই সাংবাদিকতার মান উন্নয়ন হচ্ছে না। সাংবাদিক ইউনিয়নগুলো ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক স্বার্থে, সাংবাদিকদের স্বার্থে নয়। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়কে এক আলোচনায় এমন মতামতই তুলে ধরেন সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকরা। 5 আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের মাঝে মবতন্ত্রের আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তারা। 5 আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই আলোচনায় উঠে আসে সাংবাদিকতার ভবিষ্যৎ এবং সমস্যার নানা বিষয়। কতদূর পর্যন্ত বিষয়টা গিয়েছে? আলোচকেরা বলেন, বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন ছিল না। 1/11-র পরে সাংবাদিকদের কণ্ঠরোধের প্রবণতা বৃদ্ধি পায়। আমরা একটু অবাক হয়েছি যে ঐকমত্য কমিশনের যে শেষ পর্যন্ত 19 দফা আছে সেটা কোথাও গণমাধ্যমের কথা নাই। আমরা বলছি 4th স্টেট, বাট আচরণে মনে হচ্ছে 5th কলাম। সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করা না গেলে ভালো সংবাদ প্রত্যাশা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিকের চাকরি গেছে। অফকোর্স এই চাকরিটা সরকার খায় নাই, সরকার মিডিয়া হাউসকে বলে নাই যে আপনি ওদেরকে চাকরি থেকে বের করে দেন এই প্রশ্ন করার অপরাধে। মিডিয়া হাউস মালিক তার পিঠ বাঁচানোর জন্য নিজের থেকেই চাকরি খেয়েছে। ক্লিকবেটে তো আমরাও পিছিয়ে নাই, মূলধারার সাংবাদিকতাও কি পিছিয়ে থাকছে? আমরা যে দোষটা দিচ্ছিলাম যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু আমরা তো পিছিয়ে থাকছি না, আমরা চটকদার সংবাদ দিচ্ছি। বর্তমান সময়ে অপেশাদার সাংবাদিকতার পাশাপাশি ভুইফোর সাংবাদিকদের দৌরাত্বের বিষয়টিও উঠে আসে আলোচকদের বক্তব্যে। যখন এখন বলেন যে এখন তো আপনার মুক্ত, হ্যাঁ আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়, আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নতুন একটি শক্তির আবির্ভাব হয়েছে যারা সংবাদ প্রচারের উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে। আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন তো, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের মনে আছে এই কিছু 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন না? উপস্থিত তারা কে কি বলেছিল আপনারা তো জানেন, তাই তো? ওইটা সাংবাদিকতা? ওইটাকে আমি সাংবাদিকতা বলবো? বাংলাদেশের প্রেক্ষাপটে মিডিয়া হাউসগুলো তাদের মালিকানার স্বার্থে পরিচালিত হয়, যা মুক্ত গণমাধ্যমের জন্য কখনোই সুখকর নয় বলে জানান আলোচকেরা। সবাইকে বলেন, আমাদেরকে বলতে আমি বলছি রিডার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।